আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানারে দেখছেন আমি বলেছি যে কিছু একটা ঘটতে চলছে। আপনারা বর্তমানে জানেন যে বিএনপি সরকারের অবস্থা খুব একটা ভালো না। বিভিন্ন বিষয় আছে, সামনে একটা আন্দোলন হইতে পারে, ডিপ স্টেটের খেলা এখনো পূর্ণ হয়নি, এগুলো যেমন আছে, তেমনি আওয়ামী লীগের বিষয়ে কি করা হবে সেই জন্য আপনারা দেখেছেন যে বারবার ইলেকশনের আগে একবার একটা কুসুম কুসুম ভালোবাসা আওয়ামী লীগের কথা বলা হয়েছে, এখন আবার বলা হচ্ছে একটা পরিচ্ছন্ন আওয়ামী লীগের কথা, যারা কোনো দোষ করে নাই, যারা কিছুই করে নাই, এরকম আওয়ামী লীগের কথা। আবার এদিকে আপনার নর্থ ইস্ট নিউজের সিরিজ ধারাবাহিক যে নিউজগুলো উঠে আসছে যে গত 5ই আগস্টে আন্দোলন সংগ্রামে কারা লাশ ফেলেছে, সেনাবাহিনী কিভাবে বেইমানি করেছে, 9th ডিভিশন কিভাবে বেইমানি করেছে, এগুলো সব যখন উঠে আসছে তখন ডিপ স্টেটের আর বসে থাকার উপায় নেই। তারা তখন খেলতে নেমে গেছে। অনেকেরই জামিন হয়েছে, আরো অনেকের জামিন হবে, দেখবেন রাতের আধারে জামিন হয়ে যাবে। এমনও দেখবেন অনেকে সেনাবাহিনীর কাছে আছে, যেটা আমরা জানি যে সেনাবাহিনীর কাছে আছে, আইএসপি এর এখনো ঘোষণা দেয়নি কতজন গেছে আর কতজন আছে সেটা বলেনি। কারা কারা ওয়েস্টিন হোটেলে গত 2 বছর ধরে ছিল, কারা কারা ওয়েস্টিন হোটেলের চাউমিন খেয়ে পরবর্তীতে জামিন নিয়ে বেরিয়েছে, এইসব লোকগুলোর কথা আপনারা এখন যেমন জানেন, সামনেও আরো জানবেন। এই একটা গ্রুপকে দিয়ে ডিপ স্টেট একটা কুসুম কুসুম ভালোবাসার আপনার আওয়ামী লীগ খোলানোর চেষ্টা করছে, যেটার কাজ হবে যে বিএনপির সাথে থাকা, মানে কিছু বলবেও না করবেও না এইরকম, আর ডিপ স্টেট মাঝখান থেকে তাদের খেলাটা খেলে আনবে, তাদের নিজেদের যে কাজ কাম এটা করে আনবে। এখন আপনারা বলতে পারেন বিএনপি কেন চাইবে এরকম দল? বিএনপির দরকার, এই ধরনের দল বিএনপিরও দরকার, ডিপ স্টেটেরও দরকার। কারণ সারা পৃথিবীতে জানে যে প্রধান বিরোধী দল, সর্বোচ্চ শক্তিমান দল হচ্ছে যে আওয়ামী লীগ, যদিও নির্বাচনে দাঁড়াইতে দেয়নি। সুতরাং এখন আওয়ামী লীগ তো আছে, একটা আওয়ামী লীগ আছে, তো ওই যে দেখেন, ওই যে দেখেন পরিচ্ছন্ন আওয়ামী লীগ, ওরা ওরা সব সৎ আওয়ামী লীগ, দেখেন দেখেন। এই আওয়ামী লীগ দেখাইয়া তারা তাদের কাজ সারবে, বিএনপির কাজ সারবে। এই ডিপ স্টেটের পয়সা খাইয়া এই লোকগুলো, যারা এই মুহূর্তে এই আওয়ামী লীগ মানে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার জন্য আছে, তাদের সাথে জগতে দেখবেন বাঘা বাঘা অনেক নেতাদেরকে, বাঘা বাঘা বাংলাদেশে অনেক বাঘা বাঘা নেতা আওয়ামী লীগের, এদের দেখবেন যোগ হয়ে আসতেছে, কিলবিল করে বেরোবে এরা। আর যারা বেরোবে এদের সবাইকে আমার হিসাবে এরা সবাই হচ্ছে যে ছার পোকা। বেডে যেমন ছার পোকা থাকে, আলো জ্বালাইলে দেখা যায় না, যে আলো নিবে আপনি শুইলেন লগে লগে এসে কামড় দিল, এই ছার পোকা। এরা গত 17 বছর আওয়ামী লীগের ভেতরে ছিল, এখন আবার এই রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে এরা আবার আসবে, তাদের ব্যবসা বাণিজ্য অমুক তমুক সব সেটেল করবে তারা, এরা আসবে, এরা এইটা এটা করবে। তবে একটা কথা আপনারা মনে রাখেন, এই রিফাইন্ড আওয়ামী লীগে আমরা কেউ যাব না। আমাদের কাছে আমরা বুঝবো আওয়ামী লীগ বলতে একমাত্র শেখ মুজিব, আওয়ামী লীগ বলতে একমাত্র শেখ হাসিনা। এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ মুজিবরে মানবে, এই রিফাইন্ড আওয়ামী লীগ 72-এর সংবিধান মানবে, কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনার কথা বলবে না। এই রিফাইন্ড আওয়ামী লীগ জুলাই আগস্টের যেসব হত্যাকাণ্ড ঘটছে এইটার জন্য যে সেনাবাহিনী দায়ী, ডিপ স্টেট দায়ী সেটা বলবে না। এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ মামলা, অবৈধ রায়, হাজার হাজার মামলার কথা কিছুই বলবে না তারা, কারণ তারা তো পরিশুদ্ধ আওয়ামী লীগ দেখাবে। তবে আমাদের এখন কি কাজ? আমরা যারা তৃণমূল আছে, আমরা তৃণমূল, আমাদের উপরে নেতা একজন শেখ হাসিনা, মাঝখানে কোনো নেতা নাই, কোনো নেতা নাই। আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ। আমরা একটা স্লোগানই আবার চালু করতে হবে, যে ওই যে ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা তোমার সাথে। আমরা ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনার সাথেই থাকবো। আমরা রিফাইন্ড আওয়ামী লীগ বলেন আর ফাইন্ড আওয়ামী লীগ বলেন, আটা ময়দা সুজি আওয়ামী লীগ বলেন, আমরা শেখ হাসিনার আওয়ামী লীগের বাইরে যাব না। প্রলোভন আসবে, বড় বড় ভাইয়েরা দেখবেন যে আপনারা যা কল্পনাও করেন না, এইসব ভাইয়েরা ওখানে যাবে, ভুলেও ওই পথে পাড়া দিবেন না। এই রিফাইন্ড আওয়ামী লীগ যেটা করা হচ্ছে টোটালি ডিপ স্টেটের পয়সায়। মনে আছে আপনাদের মিজান, মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগের একজন জাটদেল নেতা, সেক্রেটারিও ছিলেন উনি সম্ভবত, উনি আওয়ামী লীগ মিজান করেছিল, টিকে নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগও টিকবে না 6 মাসও। তার কারণ কি জানেন? কারণ তৃণমূল এবং গ্রাস লেভেলের যারা শেখ হাসিনাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা এই রিফাইন্ড আওয়ামী লীগকে খাবে না।
কিন্তু এটা বানানো হবে। যেমন জাতীয় পার্টির জেপি ছিল, জাতীয় পার্টির আবার রওশন এরশাদ একটা করছিল, বিপাশা একটা করছিল, কিন্তু জাতীয় পার্টি এরশাদই ছিল মূল, সেম। আওয়ামী লীগ থাকবে, শেখ হাসিনার আওয়ামী লীগই মূল। রিফাইন্ড মিফাইন্ড যা আসবে এগুলো সব হচ্ছে ধান্দাবাজ। এগুলারে চিহ্নিত করা, এদের দিগম্বর করার সময় আসছে। এখন আপনি এটা বললেন না যে ভাই রিফাইন্ড আওয়ামী লীগ কি তাহলে হয়ে গেছে, কালকে আসবে, পরশু দিন আসবে? না ভাই, এইটা আসতে হয়তো 1 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। গ্যারেন্টি সিউরিটি দিতে পারবো না যে কতদিন লাগবে, কিন্তু এটা আসতেছে, এইটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারে। এইটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এর আগেও চেষ্টা হয়েছে নির্বাচনের আগে, এখন আবার চেষ্টা হচ্ছে। চোখ কান খোলা রাখুন, দেখতে থাকুন, কারো সমালোচনা করার দরকার নাই। দেখতে থাকুন যে কি, যেদিনই আওয়ামী লীগের ঘোষণা হবে সেই দিনই দেখবেন যে কোন কোন নেতা কিভাবে যায়। আবার দেখবেন যে কিছু কিছু ফেসবুক স্ট্যাটাস এখন দেখবেন যেখানে বলা হবে যে এই অমুক কিছু করলো না রে, অমুক কিছু করলো না রে। এগুলো হচ্ছে হাইপ তোলা। তার মানে হচ্ছে যে আপনারা যাতে একটু আকর্ষিত হন, এরপর ওনারা জামিন টামিনে বেরিয়ে এসে আস্তে করে সব আবার রিফাইন্ডের দিকে যায়। সুতরাং এই রিফাইন্ড আওয়ামী লীগ বা মুনাফেক আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ এটা হচ্ছে মুনাফেক আওয়ামী লীগ। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ যারা চিন্তা করে তারা হচ্ছে মুনাফেক। এই পৃথিবীতে মুনাফেকের যেমন অভাব নাই, মির্জাফরের অভাব নাই, খন্দকার মোস্তাকের অভাব নাই। আওয়ামী লীগের ভেতরে এখনো লক্ষ লক্ষ মুনাফেক আছে, লক্ষ লক্ষ খন্দকার মোস্তাক আছে। এরাই আর একটা আওয়ামী লীগ তৈরি করার চেষ্টা করতেছে। এই গ্রুপটা থেকে আপনারা সতর্ক থাকুন এবং একটাই স্লোগান, একটাই জিনিস আপনার মাথার ভেতরে সেট করেন যে আমরা ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা তোমার সাথে। কেউ যদি নাও থাকে শেখ হাসিনার সাথে, আমরাই থাকব। প্রয়োজনে কেউ না থাকলো আমি নিজে থাকব। আমি শেখ হাসিনা ছাড়া, শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া কোনো আওয়ামী লীগ বুঝি না। এবার সেটা যে আওয়ামী লীগে হয়, সুতরাং আপনারা এটা মাথায় রাখেন। দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান প্রায় 2 বছর ধরে আছেন বাংলাদেশের বাইরে। আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্য 2024 সালে তার দলের পতনের পর আর বাংলাদেশে ফিরতে পারেননি। এর মধ্যে বিএনপি ক্ষমতায় আসার পর সম্প্রতি সাকিবের দেশে ফেরা এবং বাংলাদেশ দলের হয়ে খেলার বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। এমন আলোচনার মধ্যে খবর হলো সাকিব আল হাসান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। সাকিব সহ আওয়ামী লীগের 7 জন সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে দিল্লিতে যান। সাকিব ছাড়া বাকি 6 জনের মধ্যে মৌলভীবাজার, শেরপুর, লক্ষ্মীপুর এবং চুয়াডাঙ্গার 1 জন ও ময়মনসিংহের 2 জন সাবেক সংসদ সদস্য ছিলেন। বৈঠকে ছিলেন এমন 3 জন সাবেক সংসদ সদস্য দাবি করেছেন আলোচনায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ও দলটির ভবিষ্যৎ কর্মতৎপরতা নিয়ে আলোচনা হয়েছে। তাদের দাবি খুব শিগগিরই নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে আইনিসহ নানামুখী তৎপরতা শুরু করবে দলটি। প্রশ্ন হলো, বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মুক্তির পর রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টা নিয়ে নানা মহলে আলোচনা শোনা যাচ্ছে। এরই মধ্যে শেখ হাসিনা সাকিব আল হাসান সহ 7 সাবেক এমপিকে দিল্লিতে ডেকে নিয়ে বৈঠক করলেন। এমন খবর আসলে কি বার্তা দেয়? বৈঠকে ছিলেন এমন কয়েকজন নেতা বলছেন আওয়ামী লীগ রিফাইন্ড হবে, মানে বড় রকমের পরিবর্তন দলটিতে আসতে যাচ্ছে, তবে সেটি শেখ হাসিনার নেতৃত্বেই হবে, এমন ধারণাই তারা বৈঠকে পেয়েছেন। অন্যদিকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের সূত্র ধরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের শীর্ষ পর্যায়ে আগামী মাসের প্রথম দিকে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে পানি, সীমান্ত এবং বাণিজ্য সমস্যার সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যু নিয়ে আলোচনা হবে। শিগগিরই যে এমন একটা বৈঠক হতে যাচ্ছে সে ইঙ্গিত 16 এপ্রিল দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল দিয়েছেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আর বাংলাদেশে ফিরতে পারেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় দলের হয়ে দেশের বাইরে 4টি টেস্ট খেলতে পেরেছিলেন তিনি। 2024 সালের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা ছিল তার। সেই ম্যাচ খেলতে দেশের পথে রওনাও দিয়েছিলেন তিনি, কিন্তু পরে নিরাপত্তার অজুহাতে তাকে থমকে যেতে হয় মাঝপথে। অভিযোগ আছে তখনকার অন্তর্বর্তী সরকার সাকিবকে দেশে ফিরতে দেয়নি। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আপত্তি
চুক্তির কারণে সাকিবের তখন দেশে ফেরা সম্ভব হয়নি। সেই থেকে সাকিবের ক্যারিয়ারের অনিশ্চয়তার দোলাচলে তুলছে। পরবর্তীতে নানা সময় বিভিন্ন সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেছেন দেশের মাঠ থেকেই তিনি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চান। সবশেষ বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন সর্বোচ্চ মঞ্চে খেলার তাড়না আগের মতোই আছে তার, আপাতত বাংলাদেশে ফিরে খেলতে চান। খেলার পাঠ শেষ হয়ে গেলে ফের রাজনীতিতে জড়িত হওয়ার ইচ্ছা আছে তার। বাংলাদেশের ক্রিকেট থেকে সাকিব গত 2 বছরে অনেক দূরে থাকলেও তাকে নিয়ে আলোচনা থেমেছিল না। সেই প্রসঙ্গের পালে আরো জোর হাওয়া লাগে গত জানুয়ারিতে। বিসিবি সেই সময়ের পরিচালনা পর্ষদের সভা শেষে তখনকার পরিচালক আমজাদ হোসেন জানিয়েছিলেন সাকিবকে আবার তারা জাতীয় দলের জন্য বিবেচনা করবেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতে সরকার গঠনের পর সে আলোচনা আবারও সামনে আসে। বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছিলেন সাকিবের মামলার ফাইল নিয়ে কাজ চলছে এবং দ্রুতই তিনি মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে কিছুটা ভিন্ন সুর শোনা গেছে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কণ্ঠে। তিনি জানিয়েছিলেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নিরাপরাধ প্রমাণ করতে পারলে সাকিব ও মাশরাফি বিন মুর্তজা আবার দেশের মাটিতে খেলতে পারবেন। তবে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে সোজা সাপটা মন্তব্য করেছেন সাকিব। বলেছেন বিচার প্রক্রিয়া কত দ্রুত শেষ হবে তা সিস্টেমের সদিচ্ছার বিষয়। তার মতে তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো কোনো প্রমাণ নাই, কোনো ভিত্তি নেই, এটা সবাই বলছে, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসছে। বাংলাদেশের সিস্টেমে চাইলে দ্রুততম সময়ে শেষ করতে পারে, আবার অনেক সময় নিয়েও শেষ করতে পারে। এটা হচ্ছে সরকারের সদিচ্ছার বিষয়। দর্শক, সাকিবের বিরুদ্ধে যে ঘটনার জন্য হত্যা মামলা দায়ের করা হয়েছিল সেই সময় তিনি কানাডায় টি10 ফ্রাঞ্চাইজি লিগ খেলছিলেন। সাকিবের দেশে ফেরা না ফেরা কিংবা বাংলাদেশের হয়ে খেলবেন কি খেলবেন না, সাকিব ভক্তদের মাঝে এমন আলোচনার মধ্যে খবর হলো সাকিব আল হাসান দিল্লিতে গিয়েছেন। সেখানে তিনি দেখা করেছেন দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে। সাকিব আল হাসানের সাথে আওয়ামী লীগের আরো 6 জন সংসদ সদস্য দিল্লিতে গিয়েছিলেন। এই 6 জন সাবেক সংসদ সদস্য এখন কলকাতায় আছেন। এরা হলেন মৌলভীবাজার 2 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ময়মনসিংহ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, শেরপুর সদর আসনের সাবেক এমপি ছানোয়ার হোসেন ছানু, লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন ও চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক এমপি আলী আজগর টগর। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেখ হাসিনা গত 2 বছর ধরে দিল্লিতে দলীয় নেতাদের ডেকে নিয়ে বিভিন্ন সময় বৈঠক করেছেন। প্রায় এই ধরনের বৈঠক হয়, সেসব বৈঠকে বিভিন্ন দিক নির্দেশনা তিনি দিয়ে থাকেন। তবে এবারের বৈঠকটি এমন এক সময় হয়েছে যেখানে কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করা হয়। আবার একই সময়ে বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে 6 দিনের মধ্যে জামিন দেওয়ার ঘটনাও ঘটেছে। এরপর থেকে বাংলাদেশে নানা মহলে আলোচনা চলছে শিরীন শারমিনকে সামনে রেখে একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা শুরু হতে পারে। এমনকি কেউ কেউ শিরীন শারমিনকে জোহরা তাজউদ্দিনের ভূমিকা নিতে পারবেন কিনা সে সম্ভাবনার কথাও তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন কলামও লিখছেন। আবার বাংলাদেশের একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে শেখ হাসিনার অসম্মতি থাকায় রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা 2 দফা ভেস্তে গেছে। শেখ হাসিনার সাথে বৈঠকে ছিলেন দলটির এমন 3 জন সাবেক এমপি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন রিফাইন্ড আওয়ামী লীগের গুঞ্জন, শিরীন শারমিনের জামিন, দলের বর্তমান অবস্থা, এসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের যে কথাটি উঠে এসেছে সেটি সত্যি নয় বলে তারা দাবি করেছেন। ইতিমধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অনেকগুলো জেলা ও উপজেলা এবং থানা কমিটি করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা এমপিদের সাথে তাদের নিজ নিজ জেলায় কমিটি গঠন নিয়ে কথা হয়েছে। এই 3 সাবেক এমপি দাবি করেছেন নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল করা প্রায় বন্ধ ছিল, কিন্তু এখন নতুন করে মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। 17 এপ্রিল বরিশাল, চট্টগ্রাম ও ঢাকায় মিছিলের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বৈঠকে উপস্থিত থাকা 3 এমপি বলেছেন, তাদেরকে জানানো হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর রিফাইন্ড বা পুনর্গঠন এরই মধ্যে শুরু হয়ে গেছে, তবে সেটি এখন যেভাবে শেখ হাসিনার নির্দেশে চলছে সেভাবেই আওয়ামী লীগের কমিটিও পুনর্গঠন হবে বলে তারা দাবি করেছেন। সেক্ষেত্রে রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা শোনা যাচ্ছে সেটি ঠিক নয় বলে তারা দাবি করেছেন। দর্শক, এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির মরিশাস যাওয়ার পথে ভারত সফর করেছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঠিক কোন কোন বিষয় নিয়ে এই সফরে আলোচনা হয়েছিল তা জানানো হয়নি, তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই 2 দিনের সফরে গঙ্গা পানি চুক্তি, জ্বালানি সাহায্য সহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছিল বলে জানানো হয়। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বাংলাদেশ ভারতের কাছ থেকে শেখ হাসিনার আমলে বসানো পাইপলাইন দিয়ে ডিজেল চেয়ে আসছে। সব মিলে মার্চ থেকে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে সর্বমোট 30,000 মেট্রিক টন ডিজেল এসেছে। সবশেষ গত 14 এপ্রিল ভারতের নুমালীগড় থেকে এই পাইপলাইনের মাধ্যমে 8,000 মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসেছে। খলিলুর রহমানের সফর নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি আলোচনায় তোলা হয় বাংলাদেশের পক্ষ থেকে। এ নিয়ে ভারতের পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা বাংলাদেশের এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ভারত সব অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। সূত্রগুলো বলছে, ঠিক একই ধরনের কথা ভারতের পক্ষ থেকে গত অন্তর্বর্তী সরকারের আমলেও বলা হয়েছিল। গত বছরের 26শে নভেম্বর ঠিক একই প্রশ্নের জবাবে একই রকম উত্তর দিয়েছিলেন জয়সওয়াল। বলেছিলেন, নাগরিকত্ব ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন একটি অনুরোধ ভারতের বিচারিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই করা হবে। জয়সওয়াল তখনও বলেছিলেন, তারা বাংলাদেশ থেকে এমন একটি অনুরোধ পেয়েছেন, বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। তারা সব স্টেক হোল্ডারের সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নেবেন। দিল্লির একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটির চেয়ে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার ইস্যুটি। 16 এপ্রিলের ব্রিফিং এ রণধীর জয়সওয়াল সেই ইঙ্গিতে দিয়েছেন, বলছেন ভারত বাংলাদেশের সমস্ত ঘটনা প্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন। জয়সওয়াল আশা করেছেন, উভয় পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্রগুলো বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের পরদিনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইনটি বাংলাদেশের সংসদে পাশ হয়। প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের আমলে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, তখন ভারতই প্রথম কোনো দেশ যারা আনুষ্ঠানিকভাবে এর বিরোধিতা করে প্রতিক্রিয়া জানিয়েছিল। তাহলে এবার কেন ভারত চুপ আছে? সূত্রগুলো বলছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে 23 ও 29 এপ্রিল। এরপর মে মাসের শুরুর দিকে ভারত ও বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে। পশ্চিমবঙ্গের নির্বাচনে যেহেতু বাংলাদেশ একটা বড় ইস্যু, সে কারণে ভারত এখন বাংলাদেশ ইস্যুতে কোনো বার্তা দিতে চায় না। প্রধানমন্ত্রী নিজের দেশেই বুঝতে পারছিলেন না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে নিজের লোক, নিরাপত্তা, তবুও তিনি একা। 2024-এর 5 আগস্ট মাত্র 1 ঘন্টার মধ্যে ভেঙে পড়ে একটি সরকার। 15 বছর ব্যাপী দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনার সরকার। প্রশ্ন হলো, এই পতন কি হুট করে রাস্তায় শুরু হয়েছিল, নাকি আগে থেকেই ক্ষমতার ভেতরেই লেখা হয়ে গিয়েছিল এর শেষ অধ্যায়? 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লেও প্রশ্ন রেখে গেছেন, তিনি কি নিজেই গিয়েছেন নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? নর্থ ইস্ট নিউজের বিস্ফোরক প্রতিবেদন দাবি করছে, শীর্ষ সেনা কর্মকর্তাদের কৌশলেই পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। এটা ছিল আগে থেকেই সাজানো এক কৌশল।
শেষ পর্যন্ত দেখুন, রয়েছে অনেক চাঞ্চল্যকর তথ্য। 5 আগস্ট কুর্মিটোলায় বাসার ঘাঁটিতে রাষ্ট্রীয় প্রোটোকলের কমতি ছিল না, কিন্তু শেখ হাসিনা ততক্ষণে বুঝে ফেলেছেন তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ক্ষমতার চাবি তার হাত থেকে চলে গেছে। কিন্তু যখন এটা বুঝলেন, ততক্ষণে আসলে জানতে পারলেন প্রায় 1 ঘন্টা আগেই উত্তরায় কারফিউর ব্যারিকেড সরে গেছে। নর্থ ইস্ট বলছে, ইউটিউবে দেওয়া এক বার্তায় শেখ হাসিনা দাবি করেছেন তিনি ভেবেছিলেন তাকে নিরাপত্তার কারণে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বাসার ঘাঁটিতে পৌঁছানোর পরই বুঝতে পারলেন তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, ক্ষমতা হারিয়েছেন। তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ, পুলিশ এবং র্যাবও তার গন্তব্য সম্পর্কে অবগত ছিল না। অথচ ওই দিন সকালে, মানে 5 আগস্ট সকালেই জেনারেল ওয়াকার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে একটি বাংলাদেশি সামরিক বিমানের ভারতীয় আকাশসীমায় প্রবেশের অনুমতি নিয়েছিলেন, বলছে নর্থ ইস্ট নিউজ। এই অনুসন্ধানী প্রতিবেদনে আরো যেসব তথ্য উঠে এসেছে তা এক কথায় ভয়াবহ, এবং বোঝা যাচ্ছে অনেক আগে থেকেই প্ল্যান করে এগোচ্ছিল একটি গোষ্ঠী। আপনাদের মনে আছে, নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ইউনূসের বলা কথাগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। তিনি কি বলেছিলেন? বলেছিলেন, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান। প্রতিবেদন অনুযায়ী শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা এবং ডিজিএফআই এবং এনএসআই প্রধানরা চতুর কৌশল ব্যবহার করে প্রথমে শেখ হাসিনাকে নিজেদের উপর নির্ভরশীল করেছেন এবং তারপর তাকে ক্ষমতাচ্যুত করেছেন। বলা হচ্ছে 2024-এর 7 জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনের আগেই তৈরি করা হয়েছিল একটি প্রভাব বলয়। এটাকে বলা হচ্ছে চট্টগ্রাম সার্কেল। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় গোয়েন্দা সংস্থায় প্ল্যান অনুযায়ী বসানো হয়েছে বাছাই করা ব্যক্তিদের। সেগুলো কি কি? নর্থ ইস্টে যেগুলো এসছে দু একটি বলি। চট্টগ্রামের মোহাম্মদ কায়কাউসকে